ওয়েলকাম টু ওয়ালেস একো। আমি ডক্টর নওয়াজ স্যার। মাধ্যমিক ২০২৬ যারা পরীক্ষা দিতে চলেছো, বহুজন পরীক্ষার আর মাত্র কয়েকদিন দেরি আছে। একটুখানি প্যানিক হয়ে যাচ্ছ। ভয় খেয়ে যাচ্ছ যে এতদিন যা পড়ে এসেছি, সেই মতো আমি নাম্বার পাবো তো? অথবা আমি যেগুলো রিভিশন করেছি ঠিকঠাক মনেই নেই। কি করব স্যার? যদি এই মুহূর্তে ভয় পেয়ে যাও, কোনো কারণে যদি তোমার মনে হচ্ছে যে খুব আমি দুর্বল হয়ে পড়েছি, ভেঙে পড়ছি, তোমার জন্য এই ভিডিওটা। আজকে আমার সঙ্গে আছে আমার একটা স্টুডেন্ট, নাম হলো অর্ণব সিংহ রয়। মাধ্যমিক ২০২২ তে ও প্রাপ্ত নম্বর ছিল ৬৬১। অনেক নাম্বার পেয়েছিল। 95% এর কাছাকাছি। তোমরা যারা ভাবছো যে আমি খুব দুর্বল, আমি পারবো কি পারবো না, ও আজকে বেশ কিছু কথা বলবে যেগুলো তোমার কাজে লাগবে। ও আমারই স্টুডেন্ট যে নিট ২০২৫ ক্র্যাক করেছে। এখন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠরত। আমি বললাম ওদেরকে যে নিট তুমি ক্র্যাক করেছো কদিন আগেই। মাধ্যমিক ২০২৬ যারা দেবে তারা প্রচুর ভয় খেয়ে আছে। তোমার পরীক্ষার আগে বিভিন্ন সিচুয়েশন ছিল। তুমি একটুখানি ওদেরকে বলো যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ওরা যে ভয় খেয়ে আছে সেগুলো নিয়ে কি করে ট্যাকেল করবে। যেমন মোবাইলের ইউজ করা হোক অথবা রিভিশন হোক, পরীক্ষায় কি করে লিখবে, অথবা এমন কিছু কোশ্চেন যেগুলো সে কমনই পায়নি। তাহলে এই জিনিসগুলোকে ট্যাকেল করার কিছু উত্তর আজকে ওর কাছ থেকে শুনবো। ওর নাম হলো অর্ণব সিংহ রায়। মাধ্যমিক ২০২২ তে ৬৬১ নাম্বার পেয়েছিল। প্রায় 94 পয়েন্ট সামথিং, 95% এর কাছাকাছি। বহু সময় বহু কোশ্চেন করো যে স্যার লাস্ট মুহূর্তে রিভিশন কি করে করব? আমাদের তো অনেক দিন আগে পড়েছি, রিভিশন করা হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি। এই মুহূর্তে তোমাদের এগুলো মনে হবে। সত্যি কথা বলতে গেলে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও কিন্তু সবসময় পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হতো না। একই জিনিস তোমাদের হয়েছে, ওরও একই জিনিস হয়েছে। ওর সঙ্গে কথা বলতে বলতে এইমাত্র ডিসকাস করছিলাম। ও বলবে যে লাস্ট মুহূর্তে রিভিশন করাটা বা সিলেবাস কমপ্লিট না হলে কি ভাবনা চিন্তা করবে তোমরা? হ্যাঁ, লাস্ট মুহূর্তে সিলেবাস কমপ্লিট না হলে যেটুকু কমপ্লিট হয়েছে তার উপরই বেশি জোর দিতে হবে। যে টপিকগুলো কভার করা আছে তোমাদের সেটাকে বারবার রিভাইজ করতে হবে। নতুন কোনো টপিক, এক্সট্রা টপিক এখন কনসেন্ট্রেট করার আর প্রয়োজন নেই, কারণ রিভাইজ রিভিশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। তাহলে লাস্ট মুহূর্তে যেগুলো পড়েছে ওগুলোকেই রিভিশন করো। সেকেন্ড সেই কোশ্চেনটা করি, বহুজন না টেনশন করছে, প্যানিক হয়ে যাচ্ছে। প্যানিক হয়ে গিয়ে টেনশন হয়ে গিয়ে না একে ওকে বন্ধুকে সারাদিন ফোন করে বেড়ায়। এই তোর পড়া হয়েছে, এ হয়েছে, ও হয়েছে। এইভাবে তার পড়াশোনায় না প্রচুর ক্ষতি হচ্ছে। তো এই মুহূর্তে যারা প্যানিক হচ্ছে, যারা টেনশন করছে খুব, তাদেরকে কি বলবে? মানে তাদের টেনশন তোমরা কম করো, আর এই সময় বন্ধু বান্ধব তাদের সাথে একটু কথাবার্তা বলার কম চেষ্টা করো। নিজের প্রতি ফোকাস করো, নিজের পড়াশোনার প্রতি ফোকাস করো। সামনের এক্সাম আসছে, তো এই সময় একটু পড়ার প্রতি কনসেন্ট্রেট। আচ্ছা, বহুজন এমনও ভাবে যে এই মুহূর্তে এসে আর যেন টাইম টেবিল ঠিক মেনে চলা হচ্ছে না। হুম। আপনি বহু টাইম টেবিল আমাদেরকে দিয়েছেন, সেগুলো মেনে উঠতে পারছি না। এই সময় ঘুম, খাওয়া-দাওয়া সব যেন কোথাও না কোথাও গোলমাল হয়ে গেছে। তো হুম। এই সময় কি আসলে স্টাডি রুটিন ফলো করা দরকার খুব পরীক্ষার আগের মুহূর্তে? পরীক্ষার আগের মুহূর্তে নিজেদের প্রেফারেন্স অনুযায়ী করতে পারো, তবে ঠিকঠাক করে ঘুমিও। নির্দিষ্ট যেটা সময় ঘুম প্রয়োজন ঘুমটা, আর খাওয়া দাওয়া ঠিকঠাক করে করে চলো। ভালো। বারবার একটা কথা বলি কিন্তু, প্রচুর পরিমাণে জল পান করবে। জল পান করলে হাইড্রেটেড থাকলেই ঠিকঠাকভাবে শরীর সুস্থ থাকবে। সব জিনিস সাটাসাট মাথার মধ্যে কিন্তু ঢুকবে। সুতরাং খাওয়া-দাওয়া, জল খাওয়া এগুলো কিন্তু ঠিকঠাক করবে এবং ঘুম এটা কিন্তু পরিষ্কার একদম নেবে। তারপর আরেকটা কোয়েশ্চেন করি। বহুজন জিজ্ঞাসা করে যদি আনকমন কোয়েশ্চেন পরীক্ষায় চলে আসে, হুম। হয়তো বহুজনের ওটাই মনে হবে সবথেকে বেশি আসছে। হুম। পাচ্ছি না, কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে কিছু বুঝতেই পারছি না। এটা কি অ্যান্সার লিখবো? ওই মুহূর্তে কিভাবে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করবে? এবং প্রশ্নপত্রটা দেখলে তার অ্যাপ্রোচ কি হওয়া উচিত? প্রশ্নপত্র দেখলে প্রথমে কোয়েশ্চেন গুলো সব দেখা উচিত। তার মধ্যে তোমার যেটা মনে হবে, যার উপর তোমার কনফিডেন্ট আছে যে এই কোয়েশ্চেনটা আমি ভালোভাবে অ্যাপ্রোচ করবো, অ্যান্সার করতে পারবো, সেই কোয়েশ্চেনটাই ফার্স্টে অ্যাপ্রোচ করো। কারণ তাতে পরে কনফিউজ হবে না, তখন একটা কনফিডেন্স থাকবে। যত এক্সাম এগোবে তত ভালোভাবে তুমি এগোতে পারবে, অ্যান্সার করতে পারবে। আচ্ছা, বহুজন এটা নিয়েও কনফিউজড। মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে ৩৬ নাম্বার এমসিকিউ আছে, ঠিক আছে। হুম। ২ নাম্বার, ৩ নাম্বার আছে, ৫ নাম্বারের কোয়েশ্চেন আছে। ৫ নম্বরে তো যেমন বায়োলজিতে ৬ টা কোয়েশ্চেন। হ্যাঁ। বিভিন্ন সাবজেক্টে হয়তো প্যাটার্নটা একই রকমই হতে পারে। হুম। তো ৫ নম্বরের কোয়েশ্চেনে স্যার কতটা লিখতে হবে? ১ পৃষ্ঠা লিখবো, ২ পৃষ্ঠা লিখবো না কতটা লিখবো? বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন হয়। তো তোমার মতে তুমি ৫ নম্বর লেখার জন্য কত পৃষ্ঠা কিভাবে লিখতে? পয়েন্ট ওয়াইজ না কি লিখতে? হ্যাঁ, ৫ নম্বরে তো পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। যেখানে ডায়াগ্রাম দেওয়া সেখানে ডায়াগ্রাম দিতে হবে। ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে অ্যান্সারটাকে, তাহলেই। এবং যে বেশি ডেসক্রিপশন যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু দিতে হবে। মানে পয়েন্ট টু পয়েন্ট লিখবে, ডায়াগ্রাম। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে জিজ্ঞাসা করি, হ্যাঁ? বাংলার ক্ষেত্রে ৫ নম্বর কোয়েশ্চেনগুলো কিভাবে লিখতে? রচনা কিভাবে লিখতে? রচনাতে প্রত্যেকটা যেরকম পয়েন্ট আছে, যে ভূমিকা, তারপরে তার কিছু বৈশিষ্ট্য, শেষকালে মাঝখানে ডেসক্রিপশন দিয়ে শেষে উপসংহারে পয়েন্ট ওয়াইজ পয়েন্টকে ব্যাখ্যা করে করে যতটুকু প্রয়োজন ততটুকু লিখতে হবে। রচনার ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট জিনিস একটা হ্যাঁ। কোটেশন দেওয়া। বিভিন্ন হ্যাঁ। কবিতা, বিভিন্ন কবিতা বলতে লেখকদের গেলে হ্যাঁ। লেখকদের বা কোন কোন গ্রন্থ থেকে লেখা, কার লেখা, সেটাকে রাখতে হবে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে ৫ নম্বরে কি করা উচিত? ইংরেজি কাজ ৫ নম্বরে প্রথমে তো কোন জায়গা থেকে টেক্সটের নাম এবং তার রাইটারের নাম লিখে অ্যান্সার স্টার্ট করতে হবে। তারপর বিভিন্নভাবে ডেসক্রিপশন যেরকম আছে লিখতে হবে। প্যারা প্যারা চেঞ্জ করে করে লিখতে হবে, পয়েন্ট ওয়াইজ এভাবে। আচ্ছা, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বহুজন বলে যে রাফটা নাকি ডান দিকে প্রয়োজন নেই। তো রাফ করাটা কি জরুরি খুব? মানে রাফটা দেখানো প্রয়োজন স্যারদিকে? দেখো, মানে যেটুকু করেছো সেটুকু দেখিও। মানে কিভাবে অ্যান্সারটা এলো, হঠাৎ করে করে দিলে
স্যাররা বুঝবেন যে এইভাবে করেছেন তোমার অ্যাপ্রোচ, তবে যতটুকু প্রয়োজন ততটুকু করব। আচ্ছা, লাইফ সায়েন্সের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে আছি। তুমি কত পেয়েছিলে লাইফ সায়েন্সে? 92। 92 পেয়েছিল। লাইফ সায়েন্সে কিন্তু একটু কমে গিয়েছিল বাকি সাবজেক্টের তুলনায়। আর ও লাইফ সায়েন্সে যখন তুমি পরীক্ষা দিয়েছিলে, তোমার কি মনে হয় কেন নাম্বারটা কিছু, কিছু জায়গায় কেটে গেল? কিছু, কিছু জায়গায় বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে কিছু, কিছু কেটে গেছিল। মানে আমার হয়তো অ্যান্সার লিখেছিলাম সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি। কিছু, কিছু ক্ষেত্রে পয়েন্টের সমস্যা ছিল। অন্য আরেকটু হয়তো ভালো লেখা যেত, লিখতে পারিনি সেই কারণে। আচ্ছা, ওই ইতিহাস ভূগোলের ক্ষেত্রে বড় কোশ্চেন লেখার টাইপটা কি হওয়া উচিত? ইতিহাস ভূগোলের পয়েন্ট ওয়াইজ করে, করে তো লিখতেই হবে। পয়েন্ট ছাড়া তো উপায় নেই। ইতিহাসের ক্ষেত্রে ডেসক্রিপশন দিতে হবে। যে কোন জায়গা থেকে কোথাকার কোন কনটেক্সট থেকে এসেছে সেগুলো ওখানে উল্লেখ করতে হবে। তবে কোয়েশ্চেন অ্যান্সার ভালো হবে। আচ্ছা, আমি একটা জিনিসপত্র নিয়ে মাঝে মধ্যেই ভাবি যে হাতে লেখাটা কি খুব জরুরি? হাতে লেখাটা ভালো হওয়া কি নাম্বারের সঙ্গে কোনো রিলেটিভিটি আছে তোমার মনে হয়? মাধ্যমিকের ক্ষেত্রে বহু সময় শুনি না, তোর হাতে লেখা খারাপ, তুই সিওর কম নাম্বার পাবি। হাতে লেখার উপর কি মনে হয় তোমার? হাতের লেখা তো ভালো, ভালো হ্যান্ডরাইটিং একটা আলাদা ইমপ্রেশন ফেলবে। কিন্তু খারাপ মানে যে একদম খারাপ হবে সেটা তো আমার মনে হয় না। আমার হাতের লেখা অতটা ভালো ছিল না। তো তবে একটু ভালো লেখার চেষ্টা করি যাতে পরিষ্কার বুঝতে লেখা, পারা যায়, স্যার যাতে বুঝতে পারেন। পরিষ্কার লেখাটা কিন্তু হ্যাঁ, জরুরি। পরিষ্কার পরিষ্কার লেখাটা না হলে জরুরি কিন্তু আছে। নাম্বার পাবে না। পরিষ্কার হুম, লেখাটা জরুরি। তুমি কি লিখেছো যেন বুঝতে হ্যাঁ, পারে মিনিমাম। তোমার যদি হাতে লেখাটা যদি হয়ে যায় পিঁপড়ে ছেড়ে দিলে কালির উপর যেমন হয় ওরকম যেন না হয়। মিনিমাম যেন হুম, বোঝা যায়। আচ্ছা, এবার বিভিন্ন সাবজেক্টে কিভাবে অ্যাটেম্প করতে হয় এগুলো নিয়ে জানলাম। এখন নতুন টপিক কি পড়বে? যারা ভাবছে যে কিছু পড়িনি, হুম, সাজেশনে হয়তো দেখেছে এই টপিকটা কোশ্চেন দিয়েছে নতুন। হ্যাঁ, ওটা নিয়ে পড়তে চালু করে দিলাম আজকে। সারাদিন ওখানেই কেটে গেল। হুম। এভাবে কি পড়া না, উচিত? আমার তো মনে হয় নতুন টপিক এখন আর পড়া উচিত না। কারণ যেগুলো পড়েছো সেই টপিকের উপর রিভাইজ করো, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। নতুন টপিক আর পড়তে গেলে তখন পুরোনো টপিকগুলো রিভিশনের সমস্যা হয়ে যাবে। তো পুরোনো টপিকগুলোর উপরই আরো জোর দাও, সেগুলোকে আরো স্ট্রং করো যাতে অ্যান্সার করতে পারো। ৩-৪ দিন পর পরীক্ষা। এখনো সবাই সাইকেল নিয়ে না ওই প্রাইভেট পড়তে যায়। বান্ধবীর সঙ্গে দেখা করে। এগুলো কি উচিত? এই মুহূর্তে কি প্রাইভেট পড়তে যাওয়া উচিত? না, প্রাইভেট তো কয়েকদিন আগে থেকে বন্ধ করতে হবে। নিজেকে টাইম দিতে হবে। নিজের পড়াশোনার প্রতি টাইম দিতে হবে। যা পড়েছো সারা বছর পড়ে নিয়েছো। যত প্রাইভেট এবার নিজের মধ্যে বাড়ির মধ্যে এনালিসিস করো। কোথায় দাঁড়াচ্ছ তুমি? কেমন টেস্ট দিয়েছো, সব দিয়েছো। তারপর এবার শুধু নিজেকে এনালিসিস করো, নিজের পড়াশোনার প্রতি ফোকাস করো। নিজেকে সময় দাও। রিভিশনগুলো দেখো। কোনগুলো আটকে ছিল, কোনগুলো নাম্বার কাটে যেত, কোনগুলো জরুরি এগুলো দেখো। সবথেকে মেইন ইম্পোর্টেন্ট জিনিস YouTube কম দেখো। সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস সাজেশন কম দেখো। কারণ এই মুহূর্তে যদি ওই জিনিসগুলোকে আটকে যাও না, এই মুহূর্তে তোমার রেজাল্ট ভালো করা কিন্তু খুব কঠিন। রেজাল্ট ভালো করতে গেলে তোমাকে নিজেকে সময় বেশি দিতে হবে অন্যর থেকে। সুতরাং সাইকেলে করে ঘুরতে যাওয়া, একটু বিকালবেলা চা খেতে যাওয়া, বন্ধুর সঙ্গে এখনো খেলতে যাওয়া, একটুখানি বন্ধ করে দাও না। ১০টা-১২টা দিন। তারপর তো মাধ্যমিক শেষ হয়ে গেলে একটা মনে শান্তি পাবে। 11 শুরু তো অনেক দেরি। খেলে বেড়াবে একদম। কোনো টেনশন নেই। টেনশন করবে না। ভালো করে জল পান করবে। মোবাইল ঠিকঠাকভাবে ইউজ করা মানে স্ক্রিন টাইমটা একটুখানি কমিয়ে দাও। সিনেমা যেন এই মুহূর্তে না দেখো। টেনশন তো থাকবেই অল্প-স্বল্প। এমন ভেবো না যে টেনশন বিনা পরীক্ষা চলে যাবে। হ্যাঁ, হুম, তবে টেনশনটা তোমার যেন ক্ষতি না করে। ও কিন্তু এইভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি মেইনটেইন করেই ও কিন্তু ভালো রেজাল্ট করেছিল। ও আমারই স্টুডেন্ট, আবারও বললাম। 11-12 পড়েছে, নিট ক্র্যাক করেছে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। নিট 2025 ক্র্যাক করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠরত। এমবিবিএস ফার্স্ট ইয়ার। বহু কিছু জিনিসপত্র আমি আরও সাজেস্ট করলাম তোমাদেরকে। আমি মনে করি এই মুহূর্তে আর ভয় খাবে না। তোমাদের কোনো কিছু ভয় লাগলে কমেন্ট বক্সে লেখো। তোমাদের জন্য তো আমি সবসময় আছি। উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ।